হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভৌত বিজ্ঞান সাজেশন 2025। অর্থাৎ আজকে বিভাগ গয়ে যে 3 নম্বরের প্রশ্নগুলো তোমাদের থাকে, 12টি প্রশ্ন তোমাদেরকে করতে হয়। বিকল্প প্রশ্নগুলো কিছু রয়েছে, বাট সেখান থেকে তোমাদেরকে 12টা করতে হয়। সেই 12টা প্রশ্ন কমন পাওয়ার জন্য আজকের এই সাজেশন ভিডিওটি। তোমরা এই প্রত্যেকটা দাগ নম্বরে যতগুলো কোশ্চেন দিয়েছি, এগুলো তো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো, তাহলে অবশ্যই এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো যেটা দিয়েছে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে 3 নম্বর প্রশ্ন নেই। তারপরে 2 নম্বর হচ্ছে গ্যাসের আচরণ। যে এই গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো 4.1 দাগ নম্বরে প্রশ্নগুলো দেখা গেছে। 1 নম্বর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন 22.4। চাপ স্থির রেখে গ্যাসটির উষ্ণতা 313 ডিগ্রি সেলসিয়াস করা হলে আয়তন হয় 4 লিটার। সেই তথ্য থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এরপরে চলো 2 নম্বরে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। চার্লসের সূত্র অনুযায়ী ভি টি ডিগ্রি সেলসিয়াস লেখচিত্রটি অঙ্কন করো। এরপরে 3 নম্বরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 445 mAg চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন হয় 2500 সিসি। উপস্থিত উষ্ণতা স্থির রেখে এবং আয়তন কমিয়ে 200 সিসি করতে হলে অতিরিক্ত কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে। 4 নম্বরে পরম শূন্য উষ্ণতা কি? দেখাও যে স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই কোশ্চেনটা তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে, কেননা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। এরপর নেক্সট কোশ্চেন, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? এরপর 7 নম্বরে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, আদর্শ গ্যাসের পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। এরপরে চলো নেক্সটে রাসায়নিক গণনা চ্যাপ্টার 3-তে। এই যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে রয়েছে, এইগুলো প্রশ্ন আসে 4.2 দাগ নম্বরে, অর্থাৎ 4.2 দাগ নম্বরের জন্য এই প্রশ্নগুলো। আমি যে প্রশ্নগুলো সাজেস্ট করেছি এগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করবো, কারণ এখান থেকে বিশেষ করে বেশিরভাগ অঙ্কগুলোই পড়ে। তাহলে 1 নম্বরে 80 গ্রাম মিথাইল অ্যালকোহলের বাষ্প আয়তন এসটিপিতে 56 লিটার। মিথাইল অ্যালকোহলের আণবিক ভর ও বাষ্প ঘনত্ব কত? 2 নম্বরে হচ্ছে একটি কঠিন যৌগের 100 গ্রাম ভরকে উত্তপ্ত করলে একটি কঠিন যৌগের 168 গ্রাম ও অপর একটি যৌগিক গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটির বাষ্প ঘনত্ব 22 হলে বিক্রিয়াটিতে কত গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়? 3 নম্বরে 40 গ্রাম জিঙ্কের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? এখানে Zn সমান 65.4। এরপরে 4-এ 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করার জন্য কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে? যেখানে Ca সমান 40, C সমান 12 আর O সমান 16। এরপরে 17 নম্বর নেক্সট কোশ্চেন 5 নম্বরে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে Na+ ও Cl- আয়নের সংখ্যা কত? যেখানে Na সমান 23 আর Cl সমান 35.5। এবারে নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড নিয়োজিত হয়ে এসটিপিতে কত আয়তনে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়? তারপরে নেক্সট কোশ্চেন, 5 গ্রাম চুনাপাথর উপর তাপ প্রয়োগ করলে কি পরিমাণ পোড়া চুন ও কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে তা নির্ণয় করো। 8 নম্বরে এসটিপিতে 2.24 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করতে হবে? 9 নম্বরে এনটিপিতে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি করতে Zn এর সঙ্গে কত গ্রাম সালফেট অ্যাসিডের বিক্রিয়া করতে হবে? Zn সমান 65 দিয়েছে। এটাও কিন্তু ভালো করে যাবে 9 নম্বরের কোশ্চেনটা। 10 নম্বরে হচ্ছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন? এখানে Na সমান 23, H সমান 1, O সমান 16, S সমান 32। এরপরে নেক্সট তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ এই যে চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটি হচ্ছে 4.3 দাগ নম্বরে। 1 নম্বরে দেখো, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। এর এসআই এককটি লেখো। 2 নম্বরে তরলের ক্ষেত্রে 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক প্রয়োজন হয় কেন? এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে চলো নেক্সটে, ওখানেই দৈনন্দিন জীবনে তাপীয় প্রসারণের একটি প্রয়োগ লেখো। নেক্সট
কোন কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1.2 × 10⁻⁶ ডিগ্রি পার সেলসিয়াস হলে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। এরপর চলো 5 নম্বরে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 150 সিসি উষ্ণতায় 600 সিসি হলে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক কত? এরপরে 6 নম্বরে কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে? থার্মোস্ট্যাট কি কাজে ব্যবহার করা হয়? এবারে 7 নম্বর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর একক লিখো। 8 নম্বরে সমীকরণ প্রতিষ্ঠার মাধ্যমে তাপীয় রোধের সংজ্ঞা দাও, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এবার নেক্সট 9 নম্বরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, দ্বিধানুপাত কি, এর দুটি ব্যবহার লেখো। এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। এরপর নেক্সটে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? তাপীয় রোধ বলতে কি বোঝো? এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক লেখো। 10 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে আলোক চ্যাপ্টার থেকে, অর্থাৎ আলো যে চ্যাপ্টারটা ফিফথ চ্যাপ্টার যেটা রয়েছে আলো, এখান থেকে যে প্রশ্নগুলো আসে এবং যে দাগ নম্বরে আছে সেটা হচ্ছে 4.4 আর 4.5, এই দুটো দাগ নম্বরে কোশ্চেনগুলো দেখা যায়। তো এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হিসেবে ধরেছি, প্রথমে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি। এক হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে আর সমান 2f সমীকরণটি প্রতিষ্ঠা করো। এখানে যে চিত্রগুলো হবে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। এই প্রশ্নটা অবশ্যই এবারে করে যাবে, কারণ এই প্রশ্নটা এবারে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তোমরা ভালো করে এটা প্রিপারেশন করে যাবে। 2 হচ্ছে কি, একটি বস্তু একটি উত্তল লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত। এক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের পরিষ্কার ছবি অঙ্কন করে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি উল্লেখ করো। 3 নম্বরে হাইপারমেট্রোপিয়া যুক্ত ব্যক্তি চোখের মূল ত্রুটি কি ও সেই ত্রুটির কারণ কি? এই ত্রুটি নিবারণের উপায় কি? এবারে 4 নম্বরে স্নেলের সূত্রটি লেখো। 0.5 সেন্টিমিটার উচ্চতায় একটি বস্তুকে অবতল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে রাখলে 2 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সৎ প্রতিবিম্ব তৈরি হয়। দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। এরপর নেক্সটে 5 নম্বরে অবতল দর্পণের ক্ষেত্রে মেরু ও ফোকাসের মধ্যে স্থাপিত একটি বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠনের একটি রশ্মিচিত্র অঙ্কন করো। এবারে 6 নম্বরে দেখাও যে আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে চুক্তি কোণের মান I1 + I2 - A, যেখানে চিত্র প্রচলিত চুক্তি অর্থ বহন করে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বরে উত্তল লেন্সের সাহায্যে সৎ অবশিষ্ট ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে চিত্রসহ বিবৃতি করো। 8 নম্বরে স্নেলের সূত্রের সাহায্যে প্রমাণ করো কাঁচফলকে প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হয় না। এরপরে নেক্সটে 9 নম্বরে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক 2.4 বলতে কি বোঝো? মাধ্যমটিতে আলোর গতিবেগ কত? এরপরে 10 নম্বর প্রশ্ন, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ পার সেকেন্ড এবং হীরকের মধ্যে আলোর বেগ 1.25 × 10⁸ পার সেকেন্ড, হীরকের প্রতিসরাঙ্ক কত? 11 নম্বর আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? বিক্ষিপ্ত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে? 12 নম্বর কোশ্চেন, সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করো। দেখাও যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। এরপর নেক্সট চলতড়িৎ থেকে যে প্রশ্নগুলো আসে যে দাগ নম্বরে আসে সেটি হচ্ছে 4.6 এবং 4.7, এই দুটো দাগ নম্বরে প্রশ্নগুলো চলতড়িতে থাকে। তো এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, 1 নম্বর হচ্ছে একটি ভাস্কর ল্যাম্পের ওয়াটেজ 60 ওয়াট বাল্বটি দৈনিক 10 ঘন্টা চললে কত ইউনিট তড়িৎ শক্তি ব্যয়িত হবে? ভাস্কর ল্যাম্পের তুলনায় এলইডি বাল্বের একটি সুবিধা লেখো। 2 নম্বর হচ্ছে একটি 3 পিন প্লাগ এর কোন পিনটি সব থেকে লম্বা করা হয় এবং কেন? সুপরিবাহী তুলনায় অর্ধপরিবাহী ব্যবহারের একটি সুবিধা লেখো। 3 নম্বরে একটি 3 কিলোওয়াট থেকে 200 কিলোওয়াটের মধ্যে যন্ত্রের সাহায্যে একটি
8 এম্পিয়ার ফিউজ ব্যবহার করা যাবে কি? যুক্তি সহ উত্তর দাও। পরিবাহী উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়? 4 নম্বরে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদার্থরূপে কি ব্যবহার করা হয়? ক্যাথোড ও অ্যানোড সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। 5 নম্বরে ওহমের সূত্রটি লেখো, এর থেকে রোধের সংজ্ঞা দাও। আর 6 নম্বরে হচ্ছে 20 ওহম রোধ মুক্ত ধাতব পরিবাহের মধ্য দিয়ে কত সময় ধরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে 800 জুল তাপ উৎপন্ন করে। আর 7 নম্বরে হচ্ছে লেন্জের সূত্রটি বিবৃতি করো, দেখাও যে এই সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। 8 নম্বরের তড়িৎ প্রবাহ উপর চুম্বকের ক্রিয়া প্রদর্শন করে এমন একটি যন্ত্র কি? এই যন্ত্রের কার্যনীতি যে নিয়মের উপর প্রতিষ্ঠিত সেটি লেখো। 9 নম্বরে রোধাঙ্ক কাকে বলে? তামার রোধাঙ্ক 1.26 × 10⁻⁸ ওহম -m বলতে কি বোঝো? 10 নম্বরে লেন্জের সূত্রটি লেখো, সেখানে ডিসি প্রবাহ বলতে কি বোঝো? 11তে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃতি করো। 12 নম্বরে একটি বাড়িতে 4টি 40 ওয়াট এর বাতি দৈনিক 4 ঘন্টা, 4টি 60 ওয়াটের পাখা দৈনিক 5 ঘন্টা চলে। 1 ইউনিটের দাম 6 টাকা হলে ওই বাড়ির মাসিক বিল কত? 13 নম্বরে 220 ওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র দিয়ে 4 ঘন্টা করে চলে 30 দিনে বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকা বিল দিতে হবে? যেখানে 1 ইউনিট সমান 4 টাকা। এবার 14 নম্বর প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 15 নম্বরে ডবেরাইন আইনের ত্রয়ী সূত্র লেখো। ওখানেই রোধের শ্রেণী সমবায় বৈশিষ্ট্য লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এবারে 16 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা যদি প্রিপারেশন করো ভালো করে। এ বি সি মৌল পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 6, 8, 10 হলে একটি নিষ্ক্রিয় মৌলের 3টি অপশন দেওয়া থাকবে, কোনটি কি হবে? কোন মৌলটি অপরাধ তড়িৎধর্মী সবচেয়ে বেশি? 2 নম্বরে কোন মৌলটি পরমাণুর আকার সবচেয়ে কম? 3 নম্বরে বি মৌলটি পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত? এবারে 7 নম্বরে যে কোশ্চেনগুলো রয়েছে, পরমাণু এরপর নেক্সট পরমাণু নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা। এইখানে যে 7 চ্যাপ্টারটা রয়েছে, সপ্তম অধ্যায়টি রয়েছে, এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেটি 4.8 দাগ নম্বরে। তো চলো দেখে নিই। একটি তেজস্ক্রিয় নমুনা থেকে 3 ধরনের নিঃসরণ ঘটল। এক্ষেত্রে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। কোনটি ভর শূন্য? 2 কোনটি আয়নীয় ভবন ক্ষমতা সর্বোচ্চ? 3 এই নিঃসরণগুলি কোন অংশ থেকে ঘটে? 2 নম্বরে নিউক্লিয় সংযোজনের সংজ্ঞা দাও। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয়াস বিভাজন ঘটনা হয় কেন? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। 3 নম্বরে তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গমন ঘটে? মানব কল্যাণে পারমাণবিক শক্তির একটি ব্যবহার উল্লেখ করো। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে? এবারে 4 নম্বর কোশ্চেন, ইউথ 235/92 TH+2 আর He4 প্রদত্ত বিক্রিয়ায় TH এর ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কত? চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো। 5 নম্বরে নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো। ওখানেই বর ত্রুটি বলতে কি বোঝো? এবারে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, এই যে চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে যে প্রশ্নগুলো আছে এবং সেগুলো 4.9 দাগ নম্বরে আছে। 1 নম্বরে হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত? ওখানেই পর্যায় সারণীতে একটি পর্যায়ের বরাবর পরমাণু ব্যাসার্ধের পরিবর্তন ব্যাখ্যা করো। 2 নম্বরে বিজারণ ধর্মের অধক্রম সাজাও, যেখানে বি, এলআই, সি, বিই একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম লেখো। 3 নম্বরে আয়োনাইজেশন বলতে কি বোঝো? ক্রমবর্ধমান আয়োনাইজেশন শক্তি অনুযায়ী সাজাও, এল, এনএ, এসআই, এমজি। এরপরে 4 নম্বরে XYZ 3টি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 6, 8, 10 হলে কোনটি নিষ্ক্রিয়? কোনটি সবচেয়ে বেশি অপরাতড়িৎধর্মী মৌল? কোনটি বিজারণ ধর্ম সবচেয়ে বেশি? এরপর নেক্সট 5 নম্বরে পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? COFN মূলক 4টিকে পারমাণবিক ব্যাসার্ধের অধক্রমে সাজাও। এরপরে 6 নম্বরে KLINA মৌলগুলিকে পরমাণু আকার বৃদ্ধি ক্রম অনুযায়ী সাজাও।
কোন ধর্মটি মৌলের পর্যাবৃত্ত ধর্ম নয়? বরধাতু কাকে বলে? 7 নম্বরে আয়োনাইজেশন কাকে বলে? হ্যালোজেন মৌলগুলির অপরা তড়িৎধর্মিতার ক্রমটি উল্লেখ করো। এবারে নেক্সট যে চ্যাপ্টারটি রয়েছে আয়নীয় সমযোজী বন্ধন, এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো আছে 4.10 দাগ নম্বরে। তো চলো আমরা দেখিনি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কীগুলো রয়েছে। তড়িৎ যে যৌগগুলি সাধারণত কঠিন প্রকৃতির হয় কেন? সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণুর নাম লেখো। 2 আছে নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ওখানেই নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি বোঝো? 3 CuSO4 এর এক তড়িৎ বিশ্লেষণের সময়ে ক্যাথোডে অ্যানোডে সংগঠিত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। আর ওখানেই তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য লেখো। নেক্সট কোশ্চেন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড, 2 নম্বর অ্যানোড, 3 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ উল্লেখ করো এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। এরপর নেক্সট হচ্ছে 5 নম্বরে তড়িৎ লেপন কি? গ্যালভানাইজেশন করতে কোন ধাতুকে অ্যানোড রূপে এবং কোন লবণ তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করতে হয়। এরপর নেক্সট আম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন কি বিক্রিয়া সংঘটিত হয়? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য কিসের গলিত মিশ্রণ নেওয়া হয়? এরপর নেক্সট 8.3 যেটি রয়েছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো 4.11 দাগ নম্বরে রয়েছে, এবং এখানে এই দাগ নম্বরের প্রশ্ন পাওয়ার জন্য আজকে গোটা কয়েক প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। 1 নম্বরে যে কোন শর্তে অ্যামোনিয়া ও অক্সিজেন বিক্রিয়া ঘটে? ওখানে বিক্রিয়ার সমীকরণ দাও। এরপর নেক্সট 2 নম্বরে হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত শর্তগুলি লেখো। ওখানে বিক্রিয়ার সমীকরণ দাও। এরপর নেক্সট অসওয়াল্ড প্রক্রিয়া নাইট্রিক অ্যাসিড তৈরি রাসায়নিক সমীকরণ দাও। এরপরে নেক্সট ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলে কি ঘটবে? বিক্রিয়া সহ লেখো। ওখানে ইউরিয়ার সংকেত লেখো। তারপরে নেক্সট অসওয়াল্ড পদ্ধতিতে অ্যাসিডের শিল্প প্রস্তুতির নীতি সমীকরণ সহ লেখো। তারপরে নেক্সট প্রাকৃতিক বিক্রিয়া কিভাবে নাইট্রোজেন আবদ্ধকরণ হয় এবং এর রাসায়নিক সমীকরণ লেখো। 7 নম্বরে নাইট্রিক অ্যাসিড শিল্প উৎপাদন পদ্ধতির ধাপগুলির শর্ত সহ সমীকরণ লেখো। এরপর নেক্সট 4.12 অর্থাৎ 4.12 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সাজেস্ট করেছি। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে 1 নম্বরে কোন শর্তে ইথাইল অ্যালকোহল থেকে জল অপসারিত হয় এক্ষেত্রে কোন পদার্থটি উৎপন্ন হয়? এরপরে নেক্সট শর্ত সহ ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ার সমীকরণ দাও। আর 3 নম্বরে হচ্ছে উদাহরণসহ কার্বনের সমবায়ুতা ব্যাখ্যা করো। 4 নম্বরে ইথিলিনের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় শর্তটি লেখো। বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ দাও। আর ওখানেই টেফলনের একটি ব্যবহার লেখো। 5 নম্বরে অ্যাসিটিলিনের একটি ব্যবহার লিখো। নিচের বিক্রিয়াটি সম্পূর্ণ করো। যেখানে CH আর CH2Ni60 পাওয়ার C আর BA আছে, যেখানে H2Ni 60 ডিগ্রি সেলসিয়াস। এরপর নেক্সট কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি? মিথেনের H কোণ C আর H বন্ধন কোণের মান কত? সরলতম অ্যালকাইনের নাম লেখো। 7 নম্বরে বায়োফুল কি বা কাকে বলে? LPG গ্যাসের দুর্গন্ধ সৃষ্টিকারী পদার্থ নাম লেখো। 8 নম্বরে কার্যকরী মূল্য কাকে বলে? ক্যাটিনেশন ধর্ম কি? উদাহরণ সহ লেখো। 9 নম্বরে দুটি ভিন্ন ভিন্ন জৈব যৌগ A ও B আণবিক দুটি ভিন্ন জৈব যৌগ A ও B
এই আণবিক সংকেত C2H6O সম্পন্ন। এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। এ ও বি যৌগে দুটি গঠন সংকেতে লেখো। ওখানেই এ এর সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 10 নম্বর কোশ্চেন, অ্যাসিটিলিন এর সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া শর্ত উল্লেখসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন। বিভাগ ঘ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমি তোমাদের প্রত্যেকটা দাগ অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশন হিসাবে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে, কারণ এখান থেকে প্রশ্নগুলো অবশ্যই চলে আসবে। তো ভিডিওটি আজকের মতোই এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।